বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। রাত পোহালেই চতুর্থ দফার নির্বাচন অর্থাৎ 13ই মে এই রাজ্যের 8টি আসনে নির্বাচন। সেই 8টি আসনের মধ্যে রয়েছে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং বহরমপুর। এবং প্রতি কটা আসনই খুব আহ কি বলবো গুরুত্বপূর্ণ আসন। যদি কৃষ্ণনগর লড়াই মহুয়া মৈত্র বনাম অমৃতা রায়, রানাঘাটে লড়াই হচ্ছে জগন্নাথ সরকারের সঙ্গে মুকুটমণি অধিকারী, বোলপুরে অনুব্রতহীন বোলপুরে লড়াই হচ্ছে পিহা সাহার সঙ্গে অসিত মাল, বীরভূমে লড়াই হচ্ছে শতাব্দী রায়ের সঙ্গে দেবতনু ভট্টাচার্য, বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ বনাম প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের লড়াই, আসানসোলের শত্রুঘ্ন সিনহার সঙ্গে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার লড়াই, বর্ধমান পূর্বে ডাক্তার শর্মিলা সরকারের সঙ্গে কবিয়াল অসীম সরকারের লড়াই, আর বহরমপুরে তো অদিত চৌধুরী বনাম ইরফান পাঠান বনাম ডক্টর নির্মল সাহা। এবং এই যে 8টি আসনই মানে সব দিক দিয়ে দেখতে গেলে গুরুত্বপূর্ণ। এই 8টি আসনের মধ্যে বহরমপুর আমরা আগের দিনে আলোচনা করেছিলাম যে অধীরের গড় রক্ষার লড়াই। তারপরে যদি চলে আসি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্র গত বছর প্রায় 63,218 ভোটে জয়ী হয়েছিলেন এবং তিনি প্রায় 6,14,882 ভোট পেয়েছিলেন। এবং তার প্রতিদ্বন্দ্বী বিজেপির কল্যাণ চৌবে 5,51,654 ভোট পেয়েছিলেন। সিপিএম 1,20,222 ভোট পেয়েছিল। এখন সেইখানটায় এই 63,000-এর লিড। এবার কিন্তু এই আসনটি নিয়ে একটু দোলাচল আছে। এক নম্বর হচ্ছে মহুয়া মৈত্র যা করেন নিজের মতন করেন, কিন্তু তিনি জেতার ব্যাপারে 200% আশাবাদী। তিনি বলছেন কৃষ্ণনগরের জন্য 200% কাজ তিনি করেছেন। এখানে 81টা গ্রাম পঞ্চায়েত এবং একটা পৌরসভা রয়েছে এবং প্রতিটি এলাকায় প্রচারে গেছেন এবং তিনি চেনা প্রার্থী, নিজের মতন করে প্রচার করেন, কর্পোরেট স্টাইলে প্রচার করেন। কিন্তু মহুয়া মৈত্রর কিছু সমস্যা, যেগুলো যেমন তার ঔদ্ধত্য, তার ব্যবহার, এটা সমস্ত কর্মীরা মানিয়ে নিতে পারেন না। এটা যেমন একদিকে, অন্যদিকে তার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন একেবারে অমৃতা রায়, রাজমাতা, অর্থাৎ কৃষ্ণনগরে এই রাজমাতার কিন্তু এই রাজ পরিবারের একটা আলাদা ঐতিহ্য আছে। প্রত্যেকেই তাদের একটা সমীহ করেন কৃষ্ণনগরবাসী। তাদের কিন্তু এই রাজমাতা এবার নির্বাচনে দাঁড়ানোর পরে তাদের মধ্যে কিন্তু কৃষ্ণনগরবাসীর মধ্যে কিন্তু একটা অন্য আবেগ কাজ করছে। এখন সেই আবেগ দূরে সরিয়ে রেখে মহুয়া মৈত্র কতটা আহ এই আসন জয় করতে পারবেন বা কত ভোটে, যদিও রাজনৈতিক মহল মনে করছে যে হয়তো মহুয়া মৈত্রর যে গতবারের 63,000-এর লিড, সেটা হয়তো খুব কম লিডে হয়তো মহুয়া মৈত্র এখান থেকে জয়ী হতে পারেন। কিন্তু বিজেপি ব্যাপক আশাবাদী এই আসনটি নিয়ে। তাদের মতে এবার এই আসনে জয় অনিবার্য, মহুয়া মৈত্রের হার অনিবার্য। এবার যদি আসি আমরা রানাঘাটে জগন্নাথ সরকার বনাম মুকুটমণি অধিকারী। এখানে গত বছর কি পরিহাস যে গত 2019 সালে এই কেন্দ্রে প্রথম মুকুটমণি অধিকারীকেই বিজেপি প্রার্থী করে, কিন্তু তার কতগুলো চাকরির কিছু সমস্যার কারণে তিনি প্রার্থী হতে পারেননি। তখন জগন্নাথ সরকার সেখানকার সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন। শেষমেশ তার ভাগ্যেই শিকে ছেড়ে তড়িঘড়ি তিনি মনোনয়ন জমা দেন এবং তিনি জয়লাভ করেন মতুয়া অধ্যুষিত এই রানাঘাট কেন্দ্র। এবং মুকুটমণি অধিকারী পরে তিনি আবার বিধানসভায় জয়লাভ করেন বিজেপির টিকিটে বিধায়ক পদে। কিন্তু ঠিক লোকসভা ভোটের কয়েকদিন আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং পদত্যাগ করেন এবং বিজেপি প্রার্থী হন। এখন দেখার যে এই মুকুটমণি অধিকারীর ভাগ্যে শিখে ছেড়ে নাকি জগন্নাথ সরকারই
তার আসন ধরে রাখে, কারণ এখানে মূলত লড়াই হচ্ছে সিএএ। এই সিএএ লাগু হয়ে গেছে এবং তাই নিয়ে এখন আহ তৃণমূল বনাম বিজেপি যে পাল্টা লড়াই সেটাই চলছে। বীরভূম আসন দেবতনু ভট্টাচার্যের লড়াই। এই দেবতনু ভট্টাচার্য সাংগঠনিক সভাপতি বিজেপির, কিন্তু দেবাশিস ধর নো ডিউজ সার্টিফিকেট না দেওয়ার কারণে তার ভাগ্যেই অবশেষে শিখে ছেড়ে এবং তিনি মনোনয়ন জমা দেন। শতাব্দী রায়ের বিরুদ্ধে তার এবারে লড়াই। শতাব্দী রায় এর একটাই এবারে নেগেটিভ মাইনাস পয়েন্ট, অর্থাৎ এবার কিন্তু আর অনুব্রত মণ্ডল নেই। অনুব্রত মণ্ডলহীন বীরভূমে শতাব্দী রায়ের লড়াই, এবং সেই বীরভূমের মাটিতে যেখানে অনুব্রত নেই, সে অনুব্রতর ফাঁকা মাঠে শতাব্দী রায় কি গোল করতে পারবেন, এখন সেটাই দেখার। অন্যদিকে বোলপুর আসনে প্রিয়া সাহা বনাম অসিত মাল। বোলপুর নামটা মনে এলে যেন রবীন্দ্রনাথের আহ আহ, যে সমস্ত কিছু তার রবীন্দ্রনাথের কথাই মনে পড়ে। সেই শান্তিনিকেতন বোলপুর, অর্থাৎ যাকে ঘিরে রবীন্দ্রনাথ বাঙালির যে সংস্কৃতি, সেইখানে প্রিয়া সাহা বনাম অসিত মাল। প্রিয়া সাহা এখানে ক্যান্ডিডেট হয়েছেন, কিন্তু প্রিয়া সাহা স্থানীয় প্রার্থী। এর আগে তিনি বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন কিন্তু পরাজিত হয়েছেন। তাকে প্রার্থী করায় বিজেপি নেতা কর্মীদের মধ্যে একটা ক্ষোভ আছে, কারণ তারা চেয়েছিলেন হেভিওয়েট কেউ একজন এখানে প্রার্থী হোক। সেখানে আহ আহ অসিত মালের বিরুদ্ধে প্রিয়া সাহা প্রার্থী, কিন্তু এখানেও অনুব্রত মণ্ডলের একটা বড় ভূমিকা ছিল অসিত মালকে জেতাতে, জয়ী করতে। এবারে কিন্তু অনুব্রতহীন এই বীরভূমে অসিত মালের কিন্তু এই ফাঁকা মাঠে গোল করা কি, অনুব্রতহীন যে মাঠ, ফাঁকা মাঠ, সেই ফাঁকা মাঠে কি অসিত মাল তার সেই আহ, জোড়া ফুল ফোটাতে পারবেন, সেদিকেই নজর থাকবে। অন্যদিকে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ বনাম কীর্তি আজাদ। প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ তৃণমূলের প্রার্থী। ইতিমধ্যেই তাকে বহিরাগত বলে তোপ দেখেছেন দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে তাকে এখানে পাঠানো হয়েছে। কিন্তু দিলীপ ঘোষের এটা প্রায় চেনামাটি, কারণ তিনি যখন আরএসএস এর হয়ে সংগঠনের কাজ করতেন তখন তিনি এই বর্ধমান দুর্গাপুরের বেশ কিছু জায়গায় কাজকর্ম করেছেন। সেই হিসেবে পরিচিত লোকজন তার রয়েছে, এবং তিনি বেশ প্রচারে ধারে ভারে বেশ খানিকটা এগিয়ে গেছেন। এখন দেখার যে কীর্তি আজাদ এই দুর্গ লড়াই করতে পারে কিনা। কিন্তু এখানেই ভাতার বিধানসভা কেন্দ্র ইতিমধ্যেই তা সেখানে কিন্তু তৃণমূল বিজয়ী হয়েছে বলে তারা আহ উম, আহ, আহ, মিছিলও বার করেছে। আহ, যে তারা এই কেন্দ্রটি জিতে গেছে, এখন কত লাখ ভোটে জিতবে তার জন্যই তারা মিছিলও বার করেছে, আমরা দেখেছি। অন্যদিকে আসানসোল শত্রুঘ্ন সিনহা বনাম সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তিনি গতবার বর্ধমান দুর্গাপুরের প্রার্থী ছিলেন, বর্ধমান পূর্বের প্রার্থী ছিলেন। তাকে এবার আসানসোলে নিয়ে এসেছে। আসানসোলে তিনি ঘরের ছেলে বলছেন। এর আগেও তিনি যখন বর্ধমান পূর্বে দাঁড়িয়েছিলেন সেখানে তিনি একই কথা বলেছিলেন, এবার আসানসোল তার ঘরবাড়ি। এখন দেখা যায় শত্রুঘ্ন সিনহা তাকে বহিরাগত প্রার্থী বলছে, কিন্তু শত্রুঘ্ন সিনহা 3 বছর আগেই আমরা দেখেছিলাম যে উপনির্বাচন হয়েছিল, সেখানে অগ্নিমিত্রা পালকে তিনি হারিয়ে প্রায় 3 লাখের কাছাকাছি ভোটে তিনি জয়ী হয়েছিলেন। এবার কিন্তু এখানে তৃণমূলের একটা মধ্যে নিজেদেরই গুঞ্জন যে মলয় ঘটক তাকে বেশ কয়েকবার ইডি সমন পাঠিয়েছে, তিনি হাজিরা দেননি। তিনি নাকি তলে তলে বিরোধীদের হয়ে কাজ করছেন। এখন দেখার যে এই আসানসোল আসনটি আলু ওয়ালিয়া বিজেপির হয়ে পুনরুদ্ধার করতে পারেন কিনা। বর্ধমান পূর্বে ডাক্তার শর্মিলা সরকার একদম আনকোড়া প্রার্থী, এবং তার সঙ্গে অসীম সরকার কবিয়াল, তিনি বিজেপির বিধায়ক। তাকে সেখানে প্রার্থী করা হয়েছে। তিনি গান গেয়ে চলেছেন, এখন গান গেয়ে তিনি বাজিমাত করতে পারেন কিনা বর্ধমান পূর্বে, সেদিকে নজর থাকবে। অন্যদিকে বহরমপুর আসনটি নিয়ে আমরা আগেই বলেছিলাম যে অধীর চৌধুরী, ইরফান পাঠান, ডাক্তার নির্মল সাহা। এই বহরমপুর আসনে আহ একটা বড় অংশ হচ্ছে সংখ্যালঘু ভোটার। এই সংখ্যালঘু ভোটারদের মন কোন দিকে যায়, এখন সেদিকেই তাকিয়ে সকলে, কারণ এই সংখ্যালঘু ভোটে অধীরের যেমন একটা প্রভাব আছে, তেমন তৃণমূলেরও প্রভাব আছে। এবং এই প্রথম কোনো সংখ্যালঘুকে প্রার্থী করেছে তৃণমূল, এবং যদিও তিনি বহিরাগত, কিন্তু আহ ইরফান পাঠান, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তাদের মধ্যে একটা তার জনপ্রিয়তা রয়েছে, তিনি ক্রিকেটার। তো সেই হিসেবে দেখতে গেলে ইরফান পাঠান কিন্তু
অধীর চৌধুরী কি বেগ দেবেন, নাকি মাঝখান থেকে নির্মল সাহা গোল করে বেরিয়ে যাবেন, সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত এই 8টি কেন্দ্রের যে আলোচনা, এই 8টি কেন্দ্রেই কিন্তু এবার টাফ ফাইট, লড়াই শুরু। এখন দেখার যে এর আগে আমরা কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রথম দফা, দ্বিতীয় দফা দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, এবং তৃতীয় দফায় মালদা, উত্তর পূর্ব এবং মুর্শিদাবাদ, জঙ্গিপুর, অর্থাৎ মোট 3 3 6 ছয় 3 3 6 7 8 9 10 10টা আসনে নির্বাচন হয়ে গেছে। এখন আরো 8টি আসন নির্বাচন চতুর্থ দফায়। নজর সেদিকেই, নির্বাচন কিভাবে হবে এবং সত্যি ওই যে শান্তিপূর্ণ নির্বাচন করাতে পারবে কি, কারণ মুর্শিদাবাদ মানে তৃতীয় 3টে যে ফেজ আপাতত নির্বাচন হয়েছে, নির্বাচন কিন্তু শান্তিপূর্ণ হয়েছে। এখন দেখার যে এই কেন্দ্রগুলিতে বিশেষ করে বহরমপুর এবং বীরভূম, এই এই বীরভূম এবং বোলপুর, এই এই জায়গাগুলোতে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয় সেদিকেই নজর সবার। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।